হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার আলোচনা করব, সেটা হচ্ছে যে ডেটা স্ট্রাকচার। তাহলে আমরা জানি, অলরেডি আগে থেকে পড়েছি যে ডেটা কি, ডেটা কাকে বলে। তাহলে ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে কি, ডেটাটাকে আমরা কিভাবে স্ট্রাকচার করব। তাহলে আমি যদি দেখি যে তোমার বাড়ির একটা স্ট্রাকচার, তোমার বাড়ির মতো করে তৈরি করা আছে, কিভাবে স্ট্রাকচার। আমরা যদি বং মিস্ট্রির ওয়েবসাইটে যাই, দেখি যে ওয়েবসাইটে বিভিন্ন স্ট্রাকচার আছে। যে ওয়েবসাইটে ফার্স্ট আমরা এন্টার করলাম, ওপরে দেখবে কন্ট্যাক্ট, লগ ইন, বিভিন্ন বিভিন্নভাবে স্ট্রাকচার আছে। তাহলে এই যে স্ট্রাকচার, তাহলে একটা স্ট্রাকচার মানে যেটাকে আমরা কিভাবে স্ট্রাকচার করব, ওটাই হচ্ছে মেনলি ডেটা স্ট্রাকচার। তাহলে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে কি ডেটা স্ট্রাকচার। তাহলে এবার আসি যে তাহলে ডেটা স্ট্রাকচার কি স্যার। ডেটা স্ট্রাকচার করবো যেহেতু আমরা, তাহলে ডেটা স্ট্রাকচার কি। ডেটা স্ট্রাকচার বলতে আমরা বলতে পারি যে ডেটা স্ট্রাকচার হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ডেটা কম্পিউটারের মেমোরিতে সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়, যাতে তা সহজে ব্যবহৃত ও পরিবর্তনযোগ্য হয়। তাহলে কি, যে কম্পিউটারের ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে যে এখানে কম্পিউটারের আমরা পড়বো, যেহেতু কম্পিউটারের ডেটাগুলো কিভাবে স্টোর করব, কিভাবে ওখানে ক্যালকুলেট হবে, ওই জায়গাগুলো আমরা করবো। কম্পিউটারের ভাষা বলতে আমরা জানি, কম্পিউটারের জানি আমরা ডেটা বলতে 0 1 জানি। তো ওগুলো তো কনভার্টার, বিভিন্ন কনভার্টার কনভার্ট করে, অলরেডি আমরা আগে পড়েছি যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, তোমার অ্যাসেম্বলার, ওরা হচ্ছে কনভার্ট করে দেয়। এখানে চলে আসি, তাহলে ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা হিসেবে আমরা কি বললাম না, ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা হিসেবে যে কোনো একটা পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা আমরা ডেটাগুলোকে কম্পিউটারাইজ করব, কিভাবে সঠিকভাবে কিভাবে সংরক্ষণ করব, কিভাবে জমা করব, কোথায় স্টোর হবে, কিভাবে স্টোর হবে, তার প্রসেস কি। একটা লাইন বাই লাইন প্রসেস হতে পারে, একটা তোমার একসঙ্গে গ্যাদারিং করে হতে পারে, একটা গ্রুপ ওয়াইজ হতে পারে। তাহলে আমি যেভাবে হোক ডেটাটাকে স্টোর করছি, তাই কিভাবে স্টোর করব সেটাই বলছি একটা ডেটা স্ট্রাকচার। তাহলে যেভাবেই স্টোর করি, আমাকে স্টোর করতে হলে তাহলে একটা ফার্স্ট ভেবে নিতে হবে। ধরো তোমার বাড়িতে বাড়ি তৈরি হবে, তো বাড়ি তৈরি হতে গেলে কি হবে, তাহলে আমাকে ডেটাগুলো কালেক্ট করতে হচ্ছে। ডেটা মানে কি, ইট, বালি, পাথর, সিমেন্ট, এগুলো তো কালেক্ট করেছে। দিয়ে মিস্ত্রি কি বললো, চলো এক ধার থেকে বাড়ির পিলার শুরু করো, এক ধার থেকে খোঁড়া শুরু করো, এক ধার থেকে ইট গাঁথা শুরু করো, সিমেন্ট ঢালো। তাহলে প্রথমে সে ইট গাঁটলো, সিমেন্ট ঢেলে দিল, তারপর রড পেতে দিল, বললো যে এটা হয়ে গেছে বাড়ি। এটা কি হয়, তাহলে আমাকে স্ট্রাকচার মানে একটা স্টেপ বাই স্টেপ আমাকে প্রসেস করে রেডি করতে হবে। তবে গিয়ে আমরা যদি প্রোগ্রাম করতে যাই, পাইথন হোক, জাভা হোক, সি হোক, C++ হোক, তারও যে একটা প্রসেস, যে আমাকে একটা স্ট্রাকচার। কেউ বাড়িতে যাই কাজ করো, একটা প্রথম কি স্ট্রাকচার ভেবে নাও তো, যে কিভাবে কমপ্লিট করব। তাহলে ওটাকেই বলছি আমরা এখানে ডেটা স্ট্রাকচার। তাহলে আরেকবার আমি ডেফিনেশনটা বলে নিচ্ছি, যে ডেটা স্ট্রাকচার হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ডেটা কম্পিউটারের মেমোরিতে সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়। যে সঠিকভাবে সংরক্ষণ করবে এবং প্রক্রিয়াজাত মানে কোন প্রসেসে, স্টেপ বাই স্টেপ। নিশ্চয়ই ফার্স্ট স্টেপে যেটা থাকবে সেটাকে ফার্স্টে নিতে হবে, তারপরে সেকেন্ডে যেটা হবে সেকেন্ডে নিতে হবে, তারপর থার্ড হবে। দেখা গেল, তুমি আরেকটা ভালো এক্সাম্পল যদি আমি বলি, যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। তাহলে পরীক্ষার হলে তোমার কাছ থেকে কি স্যার ম্যাডাম, পরীক্ষা যারা পরীক্ষক থাকবেন, উনি কি তোমার কাছ থেকে রেজাল্ট নেবেন? মানে তোমার কমপ্লিট খাতাটা কি নেবে? নেবে না। তাহলে তার একটা প্রসেস আছে, তোমাকে টাইমের মধ্যে এন্ট্রি করতে হবে। এন্ট্রি হওয়ার পর স্যার ম্যাডামরা ঢুকবে, স্যার ম্যাডামরা ঢোকার পরে কি করবে, তোমাকে কপি প্রোভাইড করবে, তুমি যে কপিটা লিখবে, তারপরে কোশ্চেন প্রোভাইড করলো, যে টাইম আছে টাইম বললে কোশ্চেন প্রোভাইড করলো, তুমি তোমার টাইমের মধ্যে কমপ্লিট করলে, কমপ্লিট করার পর তুমি আবার রেজাল্ট সাবমিট করলে। তাহলে এটার একটা কি সিরিয়ালি প্রসেস আছে, যে এই স্টেপের পর এই স্টেপ কমপ্লিট করতে হবে, তবে কি আমি পুরো ফুল প্রসেসটা কমপ্লিট করতে পারবো। তাহলে এটাই হচ্ছে মেনলি ডেটা স্ট্রাকচার। তাহলে এখানে আমরা ডেফিনেশন হিসেবে ওটাই বললাম, এখানে কম্পিউটারের ডেটা স্ট্রাকচার মানে কম্পিউটারে যে আমরা ডেটাগুলোকে স্টোর করব, ওটাকেই মেনলি বলছি আমরা কম্পিউটার ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারের উদাহরণ হিসেবে আমরা এখানে যেটা দিয়েছে, লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফ, এগুলো আমরা পড়বো। এগুলোকেই আমাদের জানতে হবে যে ডেটা স্ট্রাকচারে তাহলে এই প্রসেসগুলোতে আমরা ডেটাগুলোকে স্টোর করতে পারি। কিসের? লিস্টের দ্বারা, স্ট্যাকের দ্বারা, কিউর দ্বারা, ট্রির দ্বারা, গ্রাফের দ্বারা, আরো অ্যারে আছে। দেন ডেটা স্ট্রাকচারে যদি আমরা ভাগ দেখতে চাই, যে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি কি, তাহলে ওই জায়গাগুলো যদি দেখতে চাই, দেখো এখানে সুন্দর দেওয়া আছে যে ডেটা স্ট্রাকচার। তাহলে ডেটা স্ট্রাকচারকে আমরা দুটো পার্টে ডিভাইড করছি, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। বলবে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তাহলে দুটো পার্টে ডিভাইড করলাম আমরা। তাহলে দুটো পার্টের মধ্যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি আছে? অ্যারে, লিস্ট, স্ট্যাক, কিউ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি কি পেলাম, অ্যারে, লিস্ট, স্ট্যাক, কিউ। তাহলে কি দেখতে পেলাম না, ডেটা স্ট্রাকচারকে দুটো পার্টে ডিভাইড করছে, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কি পেলাম? অ্যারে, লিস্ট, স্ট্যাক, কিউ, এই চারটা পার্ট পেলাম।
এরপরে চলে আসি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। দেখো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে দুটো পার্ট পাচ্ছি, ট্রি অ্যান্ড গ্রাফ। তাহলে আমরা ডেটা স্ট্রাকচারের একটা ডিভাইড করতে ভাগ করে নিচ্ছি, যে কি দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা নন লিনিয়ার। লিনিয়ারের মধ্যে তাহলে অ্যারে, লিস্ট, ট্যাগ, কিউ, আর নন লিনিয়ারের মধ্যে ট্রি, গ্রাফ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচারের প্রসেসকে আমরা কিভাবে ডেটাগুলোকে স্টোর করব তার উপর ডিপেন্ড করে ভাগ করা আছে। এবার তাহলে আমরা এইগুলো নিয়ে ডিসকাস করব। এবার চলে আসি ফার্স্ট, যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি। এখানে আমরা দেখে নিই যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি। দেখো আমরা ডেটা স্ট্রাকচারের ধরন, টাইপস অফ ডেটা স্ট্রাকচার বললে তাহলে দুটো পার্ট পাচ্ছি, লিনিয়ার, নন লিনিয়ার। তাহলে লিনিয়ার কি না, ডেটা একটির পর একটি সরল লাইনে সংরক্ষিত থাকে। তাহলে একটার পর একটা সরল লাইন যখন হবে একই লাইনে, দেখা গেল তোমাদের কোনো দেখবে ওই 15ই আগস্ট বা 26শে জানুয়ারি তোমাদের স্কুলে প্রোগ্রাম হলে, প্রোগ্রামের পরে কি বলে, লাইন বাই লাইন দাঁড়িয়ে পড়ো স্টুডেন্টরা। কি করো, যে সবাই কাঁধের উপর লাইন দিয়ে পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, দেখবে যে পেছনের দিকে যারা থাকে কে কাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, এই জায়গাগুলো হয়। তাহলে এই যে লাইন, মানে লাইন বাই লাইন, এটাও একটা ডেটা। তো পরপর পরপর স্টুডেন্টদের সাজানো হচ্ছে। তাহলে আমরা যদি ডেটাগুলোকে পরপর পরপর সাজাই, ধরো তোমার স্কুলের অ্যাটেন্ডেন্স খাতা, তাহলে পরপর পরপর সিরিয়ালি ডেটাগুলো থাকে। বা আমরা অনলাইন যদি অ্যাটেন্ডেন্স দেখি, তাহলে ওই সিরিয়ালি থাকে যে কোনো ডেটা। তাহলে ওটাই হচ্ছে মেনলি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে কি বলছে না, ডেটা একটির পর একটি সরল লাইনে সংরক্ষিত থাকে। দেখো সরল লাইনে, তাহলে একই লাইনে যখন আমরা ডেটাগুলো দেব তখন সেটাকে বলছি আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে উদাহরণগুলো কি, অ্যারে, লিঙ্ক লিস্ট, ট্যাগ, কিউ। এখানে দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তাহলে অ্যারে পেলাম, স্ট্যাক পেলাম, লিঙ্ক লিস্ট পেলাম, কিউ পেলাম। এটা গেল লিনিয়ার মানে সিরিয়ালি। এরপরে আসি নন লিনিয়ার। এই জায়গাটা দেখো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের জায়গাগুলো কি, যে ডেটা হায়ারার্কিক্যালি বা নেটওয়ার্ক আকারে সংরক্ষিত থাকে, যে নেটওয়ার্কের মতো করে থাকে। কোনো যে দিক থেকে ধরো গ্রুপ ওয়াইজ করে দেওয়া হয়েছে, কোথাও কোথাও গ্যাদারিং করে বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বললাম তুমি দাঁড়াও, একজন একজন করে ডাকা হচ্ছে। তাহলে একজন, আমি তো সিরিয়ালি হচ্ছি না, আমি যেখান থেকে খুশি একজনকে বললাম অ্যান্সার বলো। তাহলে এই যে জায়গাগুলো, এইগুলোকে বলা হচ্ছে মেনলি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি, ট্রি, গ্রাফ, টেবিল, সেটস, এই জায়গাগুলো আছে। আমরা বেসিক্যালি তোমাদের সিলেবাসে আছে ট্রি আর গ্রাফ, এই দুটো তোমাদের সিলেবাসে। টেবিল আর সেটস আমরা যখন হায়ার ক্লাসে যাব তখন এই টেবিল আর সেটসগুলো পড়বো। তাহলে এটা গেল আমার ডেটা স্ট্রাকচারের ডিভাইড, যে কতগুলো পার্টে ভাগ করা আছে, যে টাইপস অফ ডেটা স্ট্রাকচার। দেন আমরা চলে আসছি যেটা আমরা ফার্স্টেই পড়েছিলাম, লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে তার ডেফিনেশনটা একবার ক্লিয়ারলি ভাবে দেখে নেব, যেটা আমরা লেখার জন্য। তাহলে এখান থেকে আমার কোয়েশ্চেন থাকতে পারে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে। আমরা এটা পড়ার পরে পুরো কোয়েশ্চেনের ডিটেলস আমরা বলে নেবো একবার। তো চলে আসছি যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। অবশ্যই তোমরা এখান থেকে স্যার কোয়েশ্চেন হতে পারে, স্যার এগুলো বলে যাচ্ছেন, কি কোয়েশ্চেন দেবো আসবে এখান থেকে। অবশ্যই আমি এখান থেকে একবার বলে যাচ্ছি, তবুও আমি লাস্টে আর একবার পুরো লিস্ট করে দেবো যে এখান থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে। তোমাদের যেহেতু এবারে রিটেন এক্সাম, তোমার এমসিকিউ তো নেই, এবারে সবই হচ্ছে শর্ট টাইপ কোয়েশ্চেন অ্যান্সার বা তোমার লং টাইপ কোয়েশ্চেন অ্যান্সার। তাহলে সেই জায়গাগুলোর জন্য আমাদের লিখতে হবে। এবার দেখো যে রৈখিক ডেটা স্ট্রাকচার হলো এমন একটি ডেটা সংগঠন পদ্ধতি যেখানে কি বলছে না, যেখানে ডেটাগুলি একের পর এক ক্রমানুসারে সাজানো থাকে। যে আমরা যেটা দেখবো যে একের পর এক, আমি এক্ষুনি যেটা বলছিলাম লিনিয়ার ডেটা স্ট্রাকচার সংজ্ঞাতে বলেছিলাম যে সিরিয়ালি পরপর পরপর যখন সাজানো থাকবে ক্রম অনুযায়ী। ক্রম মিনস রোল নাম্বার, ধরো আমি ক্রমিক নাম্বার বলি, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8 করে সাজাতে পারি। আমরা যদি অ্যালফাবেটিক্যালি দেখি, যেটা লাইব্রেরি তোমার এ বি সি ডি ই এফ অ্যালফাবেটিক্যালি হতে পারে। তারপরে আমি দেখলাম যে মার্কস ওয়াইজ আমি করতে পারবো, যে হাইয়েস্ট মার্কস পেয়েছে তার ফার্স্ট নাম থাকবে। তাহলে এই যে সর্টিং গুলো, ওটাকেই বলছি আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে আমরা কি এখানে দেখো যে প্রতিটি উপাদানের একটি পূর্ববর্তী মানে প্রিভিয়াস ও একটি পরবর্তী নেক্সট উপাদান থাকে, প্রথম ও শেষটি বাদে। আমরা তোমাকে একটা লাইনে যদি দাঁড় করে দিই, প্রথম জনের কি তার সামনে কেউ থাকবে? থাকবে না। আবার লাস্ট জনের তার পেছনে কেউ থাকবে? থাকবে না। তাহলে প্রথম আর লাস্ট বাদে প্রত্যেকের তাহলে কি সামনে একজন আছে, পেছনে একজন আছে, সামনে একজন আছে, পেছনে একজন আছে। এই করেই তো পরপর অ্যারের লিস্টটা হয়েছে বা আমার লিঙ্ক লিস্টটা হয়েছে। মানে এখানে তো মেনলি লিস্ট, মানে ডেটাটা স্ট্রাকচারটা পরপর পরপর সিরিয়ালি সাজানো হয়েছে। তাহলে কি প্রথমেও প্রথম জনের সামনে কেউ নেই, লাস্ট জনের পেছনে কেউ নেই, কিন্তু তারপরে কি হচ্ছে, প্রত্যেকের সামনে একজন আছে, পেছনে একজন আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে মেনলি যে ডেটা স্ট্রাকচার। তাহলে এখানেই দেখো ওখানে বোঝানো হয়েছে যে প্রতিটি উপাদানের একটি পূর্ববর্তী মানে প্রিভিয়াস ও একটি পরবর্তী মানে নেক্সট উপাদান থাকে, প্রথম ও
শেষটি বাদে, প্রথম এবং শেষ জনের বাদ দিয়ে সব প্রত্যেকেরই একটা করে উপাদান, মানে সামনে কেউ আছে, কোনো ডেটা আছে, পেছনেও কোনো ডেটা আছে। এটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা কি কি পেলাম না, লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমরা এর আগে দেখেছি, কোথায় দেখেছি, এখানে অ্যারে, স্ট্যাক, লিঙ্ক লিস্ট, কিউ। তাহলে ডেফিনেশনটা দেখে নিলাম। এবারে চলে আসি অ্যারে। তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচারে অ্যারে কি বলবো, যে অ্যারে, লিঙ্ক লিস্ট, কিউ, স্ট্যাক যে দেখলাম, ওগুলো হচ্ছে মেনলি ডেটা স্টোর করার প্রসেস। যে কিভাবে ডেটাগুলো স্টোর হচ্ছে, কিভাবে ডেটাগুলোকে আমরা ওখান থেকে তুলতে পারবো, কিভাবে ডেটাগুলোকে আমরা ওখানে এডিট করতে পারবো, আপডেট করতে পারবো। তাহলে এই প্রসেসগুলো হচ্ছে চারটা এখানে ডিভাইড করা হয়েছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের জন্য। তাহলে এখানে ফার্স্ট চলে আসি অ্যারে। অ্যারে কি? অ্যারে হচ্ছে একই ধরনের ডেটার একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের তালিকা। তোমরা এখানে যারা 11-এর ক্লাস করে, নিশ্চয়ই 11-এর ক্লাসের লিস্টে কেউ 12-এর ক্লাস স্টুডেন্ট ঢুকে যাবে না, কেউ আবার 10-এর ক্লাসের লিস্টে 12-এর স্টুডেন্ট ঢুকে যাবে না। তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করা হয়েছে। তাহলে যে 12-এর স্টুডেন্ট, এরা 12, টাইপ কি 12। তাহলে এখানে বলছে যে একই ধরনের ডেটার একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের তালিকা। যে আমার লিমিট কত আছে, যে আমি ধরলাম এখানে স্টুডেন্ট দেওয়া আছে 1000 জন, তাহলে 1000 লিমিট আছে, যে 1000 জন 12-এর স্টুডেন্ট পেলাম, 1000 জন 11-এর স্টুডেন্ট পেলাম, 1000 জন 10-এর স্টুডেন্ট পেলাম। তাহলে এই যে একটা লিমিট, যে আমার এই ডিস্টেন্স পর্যন্ত পাবো। আমি আবার ডেটাটাকে ভেঙে নিতে পারি, যে এই ডিস্টেন্স পর্যন্ত পাবো। তোমার যেটা মনে হবে সেই হিসেবে তুমি এখানে অ্যালট করবে। যে এখানে আমি এক্সাম্পল হিসেবে একটা যদি দেখে নিই, উদাহরণ বলছে ইন্ট মার্কস 5 মিনস না, এখানে আমি 5টা ডেটা পুট করতে পারবো। তাহলে আমি মেমোরি বেঁধে দিলাম যে 5টা ডেটা। তাহলে মেমোরি যেহেতু বেঁধে দিলাম, তাহলে আমি এক্সেসিভ মেমোরি আমার প্রয়োজন হচ্ছে না, যে আমি 5-এর বেশি মেমোরি অ্যালট করে রাখলাম, ডেটা রাখার জায়গা নেই, তো ক্ষেত্রে প্রবলেম হতো। তাহলে সেই জায়গাগুলো কি হচ্ছে, অ্যারে। অ্যারেতে কি হচ্ছে, ইন্ট মার্কস 5 ইকুয়ালস টু, এবারে 5টা মার্কস দেবে, 80, 90, 70, 85, 95। তাহলে এইরকম করে 5টা ডেটা, তাহলে মার্কস দিয়েছি। তাহলে মার্কস 0 হচ্ছে এটা, এর মেমোরি সাইজ, মেমোরি অ্যাড্রেস বলছি মার্কস 0, এটা মার্কস 1, মার্কস 2, মার্কস 3, মার্কস 4। বলবে 0, 1, 2, 3 কি না, এদের মেমোরি অটোমেটিক্যালি অ্যালোটেড হয় 0 to 5 যদি না আমি অ্যালোট করে দিই। আমি যদি বলে দিই স্টার্টিং পয়েন্ট 1, তাহলে 1 থেকে স্টার্ট হবে। যদি আমি বলে দিই স্টার্টিং পয়েন্ট 5, তাহলে 5 থেকে 5টা ডেটা দেবে, 5, 6, 7, 8, 9 সেম। তাহলে এক্ষেত্রে কি, যে আমার অ্যালোট নেই, তার মানে হচ্ছে মার্কস 0 মেমোরি অ্যাড্রেস, সেই মেমোরি অ্যাড্রেসে ডেটাটা স্টোর হচ্ছে কত না, ডেটা স্টোর হচ্ছে 80। এখানে সেই মেমোরি অ্যাড্রেসে ডেটাটা স্টোর হচ্ছে, আমরা যেটা দেখতে পেলাম 80। তাহলে এই মেমোরি অ্যাড্রেসে আমরা 80 ডেটা স্টোর হলো। দেন তার 91 মার্কস 1-এ, মার্কস 2-তে 70, মার্কস 3-তে 85, মার্কস 4-এ 95। বলবে যে 5 ডিক্লেয়ার করা হয়েছিল, মানে 5টা ডেটা এখানে পুট করা হবে, নট 1, 2, 3, 4, 5, 5টা ডেটা। এবারে আমি স্টার্টিং পয়েন্ট যেখান থেকে দেবো সেখান থেকে হবে, বাই ডিফল্ট ওটা 0 থেকে স্টার্ট হয় অ্যারে। তাহলে এটা, এগুলো হচ্ছে ডেটা পুট করার জন্য। তাহলে এটা গেল অ্যারে। আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখে নিই, যে অ্যারে ডেটা স্ট্রাকচার যেটা এক্ষুনি বলছিলাম, যে তাহলে অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3, অ্যারে 4, অ্যারে 5। দেখো এই জায়গাটা বুঝতে পারবে আরো ভালোভাবে। কি বলছে 0, অ্যারে 0 মানে এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে 0, সেখানে ডেটা আছে কত 2। এখানে মেমোরি অ্যাড্রেস হচ্ছে 1, ডেটা আছে 4, মেমোরি অ্যাড্রেস 2, ডেটা আছে 10, মেমোরি অ্যাড্রেস 3, ডেটা 5, মেমোরি অ্যাড্রেস 4, ডেটা 15, মেমোরি অ্যাড্রেস 5, ডেটা 3। তাহলে এইটা হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, যেটা হচ্ছে অ্যারে 6। এটা দেখো 6টা ডেটা আছে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা ডেটা দেওয়া আছে, বাট 0 to 5 হচ্ছে তার মেমোরি অ্যাড্রেসটা। এটাই হচ্ছে আমাদের অ্যারে। এরপরে অ্যারের পরে আমরা যদি দেখে নিই, আরেকটা পার্ট দেখেছিলাম যে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট কি না, লিঙ্ক লিস্ট হচ্ছে, লিঙ্ক লিস্ট হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে ডেটাগুলি ক্রমে সাজানো থাকে, ক্রমে, কিন্তু তারা মেমোরিতে একসাথে সংরক্ষিত হয় না। প্রতিটি উপাদানকে বলে নোড। আমরা ডেটাগুলোকে আগেরটাও বলছিলাম যে সিকোয়েন্সিয়ালি পরপর পরপর সাজানো আছে, 1, 2, 3, 4 করে সাজানো আছে, এখানেও ক্রমে সাজানো আছে, কিন্তু একসঙ্গে নেই। আগেরটা কি ছিলাম, 5টা ডেটা পরপর পরপর একসঙ্গে আছে, একটা অ্যারে ডিক্লেয়ার করেছিলাম মার্কস বলে, তাহলে মার্কসের মধ্যে ছিল, বাট এখানে একটা একটা সিঙ্গেল ভাবে ডিনোট করা হবে। আমরা যদি এখানে দেখি যে 1, তাহলে এখানে ডেটাটা হচ্ছে 15, 3, 17, 90। তাহলে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ডেটা দেওয়া হবে। তাহলে প্রত্যেকটা ডেটা প্রত্যেকের সঙ্গে লিঙ্ক থাকবে। তাহলে প্রত্যেকের সঙ্গে কিভাবে লিঙ্ক থাকবে না, প্রথম ডেটার মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সেকেন্ড ডেটাটার লিঙ্ক থাকবে, সেকেন্ড ডেটার মেমোরি অ্যাড্রেসের সঙ্গে থার্ড ডেটাটা লিঙ্ক থাকবে।
তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক আপ থাকবে। তাহলে এটা ডেটা আর এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস পয়েন্টার, যে ওর অ্যাড্রেসটা কি, ওর সঙ্গে লোকেটেড হবে কিভাবে, ওর সঙ্গে কানেক্ট হবে কিভাবে। প্রতিটি উপাদানকে বলে নোড। কোন কোন উপাদানগুলো, এই ডেটাগুলোকে, এক একটা ডেটাকে বলা হয় নোড। প্রতিটি নোডে দুটি অংশ থাকে, কি থাকে, ডেটা থাকে, আর নেক্সট মানে পরবর্তী নোডের ঠিকানা বা লিঙ্ক থাকে। যে আমি এক্ষুনি যেটা বলছিলাম যে প্রতিটি নোডে তাহলে কি দুটি অংশ থাকে, কি কি অংশ, একটাতে ডেটা থাকে, তাহলে ডেটা কি, ধরো এটা 15, তাহলে এই 15টা হচ্ছে ডেটা। এখানে যে 15 লেখা আছে এটা কি, এটা তাহলে কি ডেটা, এই 15 এর এটা কি ডেটা, আর এটা হচ্ছে ডেটার অ্যাড্রেস। কার অ্যাড্রেস, প্রিভিয়াস মানে নেক্সট যে ডেটাটা থাকবে বা নেক্সট যে নোডটা থাকবে তার অ্যাড্রেস, লিঙ্ক আপ অ্যাড্রেসটা থাকবে এখানে, এর লিঙ্ক আপ অ্যাড্রেসটা এখানে থাকবে। বলবে তাহলে লাস্টের অ্যাড্রেসটা কোথা থেকে আসবে, লাস্টে সব সময়ের জন্য এই জায়গাটা যদি দেখি সব সময় নাল হয়। নাল কি জন্য হয় না, নাল হলে আমি নেক্সট আবার যে একটা অ্যাড করতে পারবো, তাহলে তার পরেরটাকে ওখানে অ্যাড করতে পারবো, ওটা হচ্ছে নাল হিসেবে আসবে, তার পরেরটাকে ওখানে অ্যাড করব। তাহলে এটাই হচ্ছে মেনলি লিঙ্ক লিস্ট। তাহলে লিঙ্ক লিস্ট হিসেবে আমরা কি পেলাম না, লিঙ্ক লিস্ট হিসেবে আমরা যদি দেখি যে লিঙ্ক লিস্টটাও সেই সিরিয়ালি সাজানো থাকে, কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো থাকে। প্রত্যেকের সঙ্গে মেমোরি একটা করে ডেটা থাকে এবং আর একটা করে মেমোরি অ্যাড্রেস থাকে। মেমোরি অ্যাড্রেসের সঙ্গে নেক্সট ডেটা যে ডেটাটা থাকবে তার মেমোরি অ্যাড্রেসের লিঙ্ক আপ থাকবে, এটাকেই বলছে মেনলি লিঙ্ক লিস্ট। তাহলে একটা ডেটার সঙ্গে আর একটা ডেটা লিঙ্ক। নেক্সট চলে আসি, নেক্সট স্লাইড চলে আসি স্ট্যাক। স্ট্যাক কি, স্ট্যাক হচ্ছে মেনলি এটাও ডেটা তোমার কি বলা হয়, ডেটা স্টোরেজ প্রসেস। কি প্রসেস, এখানে মেনলি লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট হিসেবে স্টোর করা হয় কিসে, স্ট্যাকে। স্ট্যাকে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে ইন করবে সে ফার্স্টে আউট হবে। তাহলে আমরা যদি দেখে নিই কোন জায়গাটা, এই জায়গাটা, তাহলে এখানে দেখো যে এ বি সি, প্রথমে এ কে ইন করানো হলো, তারপরে বি কে ইন করানো হলো, তারপরে সি কে ইন করানো হলো। তাহলে এই যে বক্সটাতে, এই বক্সটাতে আমরা এ বি সি তিনটা ডেটা পুট করেছি। তাহলে এ কে প্রথম ইন করানো হয়েছে। এবার কোনোভাবে এই এ কে কি এদিক দিয়ে বের করতে পারবো, কেউ পারবে, এটাকে ভেঙে দিয়ে বের করে দেবো, বলবে এটা হ্যাঁ স্যার এটাকে ভেঙে দেবো দিয়ে বের করে দেবো, হবে না। তো সেই জায়গাগুলো তাহলে সেই জন্য কি, তাহলে ফার্স্ট যে ডেটাটা আছে তাহলে পর পর গ্যাদারিং হয়ে গেছে, তাহলে লাস্টে যে আছে তাকে বের করতে হবে। তাহলে তোমরা দেখবে এই জায়গাগুলো যে একটা বক্সের মধ্যে আমি বল ভরে দিলাম, তাহলে একটা দুটো তিনটা চারটা, তাহলে উপরের যে বলটা সেটা যদি না বের করি লাস্টের বলটা বের করবো কিভাবে, হবে না। সেই জন্য এটা হচ্ছে বলা হচ্ছে স্ট্যাক। এই প্রসেসে যে আমি ডেটাটাকে যেভাবে ইন করব আবার ঠিক উপর থেকে পাস করতে হবে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট হিসেবে কাজ করে, যেটাকে লিফো বলা হয়। তাহলে স্ট্যাকেও ডেটা স্টোর করার প্রসেস, কিন্তু এটা লাস্ট ইন ফার্স্ট আউট প্রসেসে স্টোর হয়। উদাহরণ হচ্ছে আমরা যদি দেখি যে বইয়ের স্তূপ, যেটা সর্বশেষে রাখা হয়েছে সেটাই প্রথমে তোলা হয়। তুমি বইগুলোকে পরপর একের মতো স্ট্যাক করলে, স্ট্যাক বলা হয় না যে একটা বই, দুটো বই, তিনটা বই, চারটা বই, পাঁচটা বই। তাহলে প্রথমে কি ওপরের বইটা যদি না নিই তাহলে তারপর নিচের বইটা নেবো কি, বলবে এই সাইড দিয়ে টানবো, সাইড দিয়ে আমি কভার করে দিলাম, কোথাও রাখার জায়গা থাকবে না, র্যাক থাকবে। তাহলে আমাকে উপরের বইটা প্রথম সরাতে হবে, তারপরে আমি নিচের বইটা নিতে পারবো। তো এও সেম, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট হিসেবে আমাকে নিতে হবে। লাস্টে যেটা ইন হয়েছে ওকে ফার্স্ট বের করতে হবে, দেন নিচের ভ্যালুগুলোকে আমাকে বের করতে পারবো। ওটা হলো স্ট্যাক, এটাও একটা ডেটা স্টোরের প্রসেস। দেন চলে আসি কিউ। কিউটা কি, কিউটা ঠিক এর উল্টোটা, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে ফার্স্টে ইন হবে ওকেই ফার্স্টে আউট করতে হবে। তাহলে তোমরা যে লাইনে যাও, তোমরা লাইনে গেলে কি, যে প্রথমে আছে সেই তো বেরিয়ে যাবে, তারপরের জন তারপরে বেরাবে, তারপরের জন তারপরে বেরাবে। কোথায় লাইন দেওয়া হয়, দেখা গেল আমি এখানে দিয়েছি যে টিকিট কাউন্টারের সারি, আমরা টিকিট কাউন্টারে লাইন দিই জানি, বা এখন আমি যে প্রথমেই বলেছিলাম যে 15 আগস্ট 26শে জানুয়ারি তোমরা যে লাইনে দাঁড়িয়ে পড়লে যে ওখানে টিফিন দেওয়া হবে, তাহলে যে প্রথমে আছে সেই প্রথমে টিফিনটা নিয়ে বেরিয়ে যাবে। তাহলে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে ইন হবে ওই প্রথমে বেরাবে, যে প্রথমে যাচ্ছে কাজে তো ওই তো প্রথম জিনিসটা প্রেফার পাবে, যে হ্যাঁ ওই ফার্স্ট প্রায়োরিটি, যে ওকেই প্রথমে দিতে হবে। তাহলে ওটাই হচ্ছে মেনলি ফিফো, যেটাকে কিউ বলা হচ্ছে। কিউতে আমরা যেভাবে ডেটা স্টোর করবো তাহলে তার একটা প্রসেস পেলাম এখানে কিউ। কিউ প্রসেসে মেনলি ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসেবে কাজ করে। যে পদ্ধতিগুলো কি, যে প্রথমে ইন হচ্ছে প্রথমে আউট হবে, যে প্রথমে ইন হবে ওকেই প্রথমে আউট করতে হবে। উদাহরণ হিসেবে যেটা বললাম টিকিট কাউন্টারের সারি, তাহলে এই জায়গাটা আমরা যদি দেখি
তাহলে এখান থেকে দেখো ডেটাগুলো এন্ট্রি হচ্ছে, তাহলে প্রথমে যে ডেটাটা এন্ট্রি হচ্ছে 2, তাহলে ওকেই আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে প্রথমে এই 2 বেরিয়ে গেল, দেন 3 বেরিয়ে গেল, 4 বেরিয়ে গেল, 5 বেরিয়ে গেল, 6 বেরিয়ে গেল, 7 বেরিয়ে গেল, 8 বেরিয়ে গেল, দেন 9। আরো ডেটা ইন হলে ওখানে ইনপুট হবে, ওটাকেই বলছি আমরা এখানে কিউ। ওটাই হচ্ছে কিউ এর প্রসেস। দেন চলে আসি নন লিনিয়ার। তাহলে আগের গুলো কি হয়ে গেল? লিনিয়ার ডেটা স্ট্রাকচার হয়ে গেল। লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি পেলাম? অ্যারে পেলাম, লিঙ্ক লিস্ট পেলাম, স্ট্যাক পেলাম, কিউ পেলাম। নেক্সট চলে আসি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার মানে যেটা সিরিয়ালি নয় বলছিলাম, তাহলে ওটাকেই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলছি। আমরা যদি ডেফিনেশন দেখি যে অরৈখিক ডেটা স্ট্রাকচার হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা উপাদানগুলি ক্রম অনুযায়ী সাজানো থাকে না, যে সিরিয়াল ওয়াইজ সাজানো নেই, যেখানে খুশি যে কোনো ডেটা আছে তখন সেটাকে বলছি আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে এই জায়গাটায় আমরা যদি দেখি যে প্রতিটি উপাদানের একাধিক সম্পর্ক থাকতে পারে। একাধিক সম্পর্ক মানে এর সঙ্গে এর রিলেশন, এর সঙ্গে তার রিলেশন, যে এই সম্পর্ক, যে উপাদানের একাধিক সম্পর্ক থাকতে পারে, মানে একটার পর একটা নয় বরং একটা উপাদান অনেকের সাথে সংযুক্ত হতে পারে। যে একটার পর যে একজন আসবে, আমি স্টুডেন্টদের বললাম সিরিয়ালি একজন 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 করে চলে আয় বেঞ্চের সাইড থেকে, ওটা না বলে আমি যদি বলি তুমি চলে আসো, তারপর বললাম আর একজনকে তুমি চলে আসো, তাহলে এই যে জিনিসটা যে আমি সিরিয়ালি বলছি না, বাট যেখান থেকে খুশি আমি তুলে আনছি, ওটাই হচ্ছে মেনলি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। দেন চলে আসি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমরা প্রথমেই ভাগে পড়েছি যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে গ্রাফ। তাহলে আমরা প্রথম দুটো পার্টে ডিভাইড পাচ্ছি, একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে গ্রাফ। ট্রি কি? ট্রি আমরা নর্মালি দেখি যে ট্রি মানে কি স্যার? ট্রি মানে গাছ। গাছের কি থাকে? রুট থাকে, রুট থেকে বিভিন্ন ব্রাঞ্চ হচ্ছে, প্রথমে একটা সিঙ্গেল হলো বা ডবল হলো, সেখান থেকে আবার একটা ব্রাঞ্চ হলো, সেখান থেকে আবার ব্রাঞ্চ হলো, তাহলে ব্রাঞ্চ 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 করে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে ওটাই হচ্ছে ট্রি। এখানে মেনলি ট্রিটা মানে হচ্ছে পেরেন্ট চাইল্ড সম্পর্ক অনুযায়ী সাজানো থাকে। তাহলে এখানে ট্রি মানে হচ্ছে পেরেন্ট চাইল্ড। পেরেন্ট মানে যে ডেটাটা আগে রেডি হয়েছে বা যা তার রুট ডেটা যেটা, ওখান থেকে ডেটাটাকে নিতে হবে। তাহলে মেন ডেটা, তাহলে আমি যদি বলি তোমার দাদু, দাদুর থেকে কি বাবা, কাকু, পিসি এরা আসছে। এদের থেকে কি বাবা কাকুর থেকে বোন, কাকুর বাড়ির ভাই বোন, নিজের বাড়ির ভাই বোন, পিসির বাড়ির ভাই বোন, এরা কি পরপর ব্রাঞ্চ হয়েছে। তাহলে একটা ট্রি, ট্রি এর রুট কি? তোমার দাদু ছিল, দাদুর থেকে তোমার বাবা, কাকু, পিসি এরা এসছে, তারপরে তোমরা এসছো, তোমাদের পুরো কাকুর বাড়ির ফ্যামিলি হোক, তোমার হোক, পিসির বাড়ির ভাই বোন হোক, তাহলে পরপর ট্রি হিসেবে চলেছে, ওটাকেই বলছি আমরা ট্রি। উদাহরণ তাহলে ফ্যামিলি ট্রি, ফাইল সিস্টেম স্ট্রাকচার, এগুলো হচ্ছে সবই একটা তোমার ট্রি এর এক্সাম্পল। আমরা এখানে একটা দেখে নিই যে ট্রি এর স্ট্রাকচার। তাহলে এ একটা রুট, তাহলে এ থেকে বি এসছে, সি এসছে, দেন সি থেকে ডি এসছে, ই এসছে, দেন ডি থেকে আই জে এসছে, এফ থেকে কে এসছে, ই থেকে কে এসছে, সি থেকে তাহলে এফ এসছিল, জি এসছিল, এইচ এসছিল, তারপরে আর কেউ নেই, এগুলো সব এন্ড। তাহলে এই যে জায়গাটা, এটাকেই বলছি আমরা মেনলি ট্রি। তাহলে এইভাবে যে ডেটাগুলোকে সাজাবো তো সেটাকে বলছি আমরা ট্রি, যেটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে। এরপর চলে আসি গ্রাফ। গ্রাফ কি স্যার? গ্রাফ কি? গ্রাফও সেই ডেটা স্ট্রাকচার, ডেটাকে সাজানোর একটা প্রসেস। কি প্রসেস না? আগেরটা দেখছিলাম যে ট্রি এর ন্যায় সাজাবো, এখানে কিন্তু ট্রি নয়, সে পুরনো কেউ একদম ওল্ড ফাইল হতে পারে, কোনো ফাইল থেকে আমি অ্যাক্সেস করেছি সেই ফাইল হতে পারে, সবাই সবার সঙ্গে কানেক্টেড, একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড, ওটাকেই বলছি আমরা গ্রাফ। তাহলে গ্রাফের ডেফিনেশন দেখো, ডেটা নোড ভার্টেক্স ও এজ দ্বারা সংযুক্ত থাকে, একটা ভার্টেক্স এবং একটা এজ দ্বারা পরপর কানেক্টেড থাকে, মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কানেক্টেড থাকে। ভার্টেক্স কি? আমরা এখানে একটা এক্সাম্পল দেখে নিই। তাহলে এই জায়গাগুলো হচ্ছে তোমার যে ভার্টেক্স, যে 1, 6, 2, 4, 3, 5, এগুলো দেখো এক একটা এজ, মানে একটা একটা লাইন দ্বারা কানেক্টেড থাকছে, কেবিল দিয়ে যে কানেক্টেড হয় সেই জিনিসগুলো, তাহলে এইগুলোকে বলছে মেনলি গ্রাফ। উদাহরণ সোশ্যাল মিডিয়া কানেকশন, রোড নেটওয়ার্ক। এখানে দেখো সোশ্যাল মিডিয়া কানেকশন, তুমি ফেসবুক খুললে, তোমার ফেসবুকের কি তোমার ডেটাগুলো পরপর বসিয়ে, তাহলে ওটা ইনফরমেশন তোমার সঙ্গে কানেক্টেড। এবার ফেসবুকের মধ্যে আবার কার সঙ্গে কানেক্টেড? ফেসবুকে তোমার আদার্স ফ্রেন্ডের সঙ্গে কানেক্টেড, ওই আদার্স ফ্রেন্ডগুলো আবার তাহলে কি টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটা কি ফেসবুক চালাচ্ছে। আবার তুমি ওই ফেসবুকে তুমি পোস্ট করলে ইউটিউব, তাহলে ইউটিউব ওর সঙ্গে লিঙ্ক আপ হয়ে ইউটিউবে চলে গেলে, আবার দেখা গেল ইউটিউব থেকে তুমি ইনস্টাগ্রামে চলে গেলে, তাহলে আমি পরপর ফেসবুকের লিঙ্কগুলো দিয়ে রেখেছি, ইউটিউব, ইনস্টাগ্রাম সবগুলো, তাহলে ওই জায়গা থেকে আমরা লিঙ্ক করে চলে যেতে পারছি। তাহলে মেন সোর্স ফাইলে যাচ্ছি না, আমার সব জায়গা থেকে সবাই কানেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে ওটাকেই বলছি মেনলি গ্রাফ। আমরা তো সোশ্যাল মিডিয়ার এই জিনিসগুলো একদম কমন সবাই জানি,
যে হ্যাঁ স্যার ফেসবুকে তো আমি ঘাঁটতে ঘাঁটতে প্রচুর রিল চলে আসছে, ইউটিউব চলে আসছে, ইউটিউবে জিনিসগুলো লিঙ্ক করলাম, ইউটিউবে চলে আসছে, ইনস্টাগ্রামে চলে আসছি, হোয়াটসঅ্যাপে যদি আমি কেউ শেয়ার পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে খুলে দিলাম, ফেসবুক চলে আসছে। তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক আপ। তাহলে এই জায়গাটা হচ্ছে গ্রাফ, যেটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কোনখান থেকে কোনখানে ডেটাটা নেবে, কিভাবে স্টোর করবে, ওই জায়গাটা হচ্ছে গ্রাফ। তাহলে আমরা বেসিক্যালি কিন্তু লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার পড়লাম। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ভাগ কি না, দুটো তোমার অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এই 4টা পার্ট আছে। আর নন লিনিয়ারের মধ্যে আমরা কি পেলাম না, ট্রি অ্যান্ড গ্রাফ। নেক্সট যেটা আছি, তাহলে ডেটা স্ট্রাকচারের গুরুত্ব, যে স্যার ডেটা স্ট্রাকচারে কি কি গুরুত্ব আছে স্যার। না, ডেটা স্ট্রাকচারের গুরুত্ব বলতে গেলে আমরা যদি বলি যে ডেটা ব্যবস্থাপনা সহজ করে। এখনই বললাম যে ডেটাগুলোকে ব্যবস্থাপনা, যে কোনটা কিভাবে শর্টিং করব। তাহলে আমার 5টা ডেটাই দরকার, 5টা ডেটার জন্য 5টা মেমোরি করব, আমার এক্সট্রা মেমোরি এখানে অ্যালোট করতে হচ্ছে না। তাহলে এই যে জায়গাগুলো ডেটা ব্যবস্থাপনা সহজ করে। তারপর বলছে কি প্রোগ্রামের দক্ষতা বাড়ায় এবং সময় বাঁচায়। তুমি যদি একটা প্রথমে যেটা বলেছিলাম, দেখো বাড়ি বানাবে, তাহলে বাড়ি বানানোর জন্য যদি একটা স্ট্রাকচার রেডি করে নি, কটা রুম হবে, কি হবে না হবে, তার আগে কোনটা কি প্রসেসে চালাতে হবে, কত পরিমাণ সিমেন্ট বালি চিপস মিক্সড করতে হবে, তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে যদি আমরা রেডি করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। একই রকম আমরা যদি সফটওয়্যারের প্রোগ্রাম, এটা তো কম্পিউটার করবো, কম্পিউটার মানে সফটওয়্যার প্রোগ্রাম, তাহলে প্রোগ্রামগুলোকে করতে গেলে কি আমাকে তাহলে প্রোগ্রামের জন্য কি ইনপুট লাগবে, কি প্রসেস করব, কি আউটপুট আসবে, একদম ইনপুট থেকে আউটপুট মানে একদম তোমার ডেটা কালেক্ট থেকে আউটপুট শো করানো পর্যন্ত পুরো সাজিয়ে নিতে হবে, ওটাকেই বলছি আমরা ডেটা স্ট্রাকচার। ওটাই তাহলে কি আমরা যখনই সাজিয়ে নেব, তাহলে প্রোগ্রামের দক্ষতা বাড়বে এবং সময় বাঁচাবে, যে আমার অনেক সময় যাবে না, আমি কম সময়ের মধ্যে করে নিতে পারবো এবং প্রোগ্রামের দক্ষতা বাড়বে। তারপরে চলে আসি যে মেমোরি বাঁচায়। এখনই বললাম যে মেমোরিটা বেঁচে যাবে আমার। দেখালো আমি 100 মেমোরি অ্যালোট করে দিয়েছি, আমার 5টা ডেটা লাগে। আমি যদি জানতাম যে এখানে 5টা, তাহলে অ্যারে দিয়ে 5টা ডিক্লেয়ার করতাম। তাহলে কি হতো, যে আমি ওখানে 5টা ডেটার জন্যই মেমোরিটা নিচ্ছি, তাহলে আমার এক্সট্রা মেমোরি অ্যালোকেট করতে হচ্ছে না। নেক্সট চলে আসি জটিল সমস্যা সহজে সমাধান করা যায়, যে অনেক ক্রিটিক্যাল সমস্যাগুলো আছে, তাহলে আমি যদি ডেটা স্ট্রাকচার একটা রেডি করে নিই, তাহলে কোথায় কোথায় কি প্রবলেম আসছে, কেন আসছে, কি আসছে, ওই জায়গাগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। তাহলে কি জটিল যে সমস্যাগুলো, সেগুলো সহজে আমরা সমাধান করতে পারবো। তাহলে এটা গেল আমার ডেটা স্ট্রাকচারের মেন গুরুত্ব। এরপরে চলে আসি যে ডেটা স্ট্রাকচারের প্রয়োগ, কোথায় কোথায় প্রয়োগ করা হয়। মেনলি প্রয়োগ করা হয় যে সার্চ অ্যালগোরিদম, মানে একটা প্রোগ্রাম করব আমরা, অ্যালগোরিদম প্রোগ্রাম করব, যেখানে হচ্ছে সার্চিং করার জন্য, যে আমরা ডেটাগুলো কোথায় আছে সার্চ করব। তাহলে অনেক ডেটা স্টোর হয়েছে, যে ওই ডেটার মধ্যে আমি কোথায় খুঁজে পাবো, তাহলে সেই হিসেবে বলা হচ্ছে সার্চ অ্যালগোরিদমের জন্য এই ডেটা স্ট্রাকচারের প্রয়োগ ব্যবহার করা হয়। দেন চলে আসি যে সাজানোর পদ্ধতি, যে কিভাবে সাজাবো ডেটাটাকে, যে ম্যাক্সিমাম তোমার অ্যালফাবেটিক্যালি সাজাবো, বা আমি হায়ার টু লোয়ার সাজাবো, তুই কিভাবে সাজাতে চাইছি, সেই হিসেবে আমি এখানে সাজানোর পদ্ধতি, যেটাকে তোমার সর্টিং টেকনিকও বলা হয়। দেন চলে আসি অপারেটিং সিস্টেম প্রক্রিয়া, যে কোন অপারেটিং সিস্টেমে চলবে, অপারেটিং সিস্টেমটা কিভাবে সিস্টেমটা কন্ট্রোল করবে, কিভাবে ডেটাটা আসবে, কিভাবে ডেটাটা যাবে, কিভাবে ডিলিট হবে। আমি প্রথমে ওখানে দেখিয়েছিলাম একটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা বললাম লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে যে লাস্টে ইন হচ্ছে সে ফার্স্টে আউট হচ্ছে, কেউ ফার্স্টে ইন হচ্ছে ফার্স্টে আউট হচ্ছে, যে কোন প্রসেসে যাবে, তাহলে প্রসেসিং ওটাকে কমপ্লিট করছে ডেটা স্ট্রাকচারের জন্য, এই ডেটা স্ট্রাকচারের সুবিধা। দেন চলে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং। আমরা এআইতে কি হতো, আগেকার দিনে ডেটা আমরা কি দিতাম, 100টা ডেটা দিতাম, এখন এআইকে 1 লাখের উপর ডেটা স্টোর করছে, ওর মধ্যে ডেটাগুলোকে খুঁজে নিয়ে সে সহজে তোমার রেজাল্টটা দিচ্ছে, যে তোমার কি হয়েছে না হয়েছে, তুমি কিটা চাইছো, পার্টিকুলার অ্যান্সার পেয়ে যাচ্ছি। দেন বলছে কি যে মেশিন লার্নিং মানে আমরা 0-1 মেশিনে জানি 0-1, তাহলে ওই ডেটাগুলোকে সহজে আমরা অ্যাক্সেস করতে পারছি। তাহলে কি জন্য হচ্ছে সেটা, না এই ডেটা স্ট্রাকচারের প্রয়োগের জন্য, ডেটা স্ট্রাকচারটাকে ব্যবহার করার জন্য আমরা এই জায়গাগুলো করতে পারছি সহজে। তাহলে আমরা জিস্ট হিসেবে কি কি পড়লাম বুঝতে পারলে, তাহলে এখান থেকে কি কি কোশ্চেন হয়, সবারই ক্রাইটেরিয়া থাকে স্যার এগুলো থেকে তাহলে কি টাইপের কোশ্চেন হবে, আমরা একবার দেখে নেবো যে কি কি কোশ্চেন হয়। তাহলে এখানে আমরা যদি দেখি, তোমাদের সবাই জানো ভালোভাবে যে তোমাদের কি কি কোশ্চেন আসছে না। তোমাদের প্রথমে হচ্ছে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেয়, তোমাদের প্রশ্নের মান 2 নম্বরের প্রশ্ন থাকছে, প্রশ্নের মান 3 নম্বর থাকছে, প্রশ্নের মান 5, এরকম থাকছে কোশ্চেনগুলো। তাহলে এখানে যদি আমরা প্রথমে দেখি, যে প্রথমে তাহলে এখান থেকে কোশ্চেনটা কি আছে না, ডেটা স্ট্রাকচার কাকে বলে, এই টাইপের একটা কোশ্চেন আসবে যে ডেটা স্ট্রাকচার কাকে বলে। তারপরে আমরা বলেছি অলরেডি আগে ডেটা স্ট্রাকচার ডেফিনেশন কি, ডেটা স্ট্রাকচার প্রয়োজনীয়তা কি, যে ডেটা স্ট্রাকচার কেন শিখবো। দেন এডিটি এর পূর্ণরূপ কি, এডিটি হচ্ছে যেটা অ্যাডভান্স ডেটা টেকনোলজি ডেটা ট্রান্সফার হিসেবে আমরা ইউজ করবো, যে কিভাবে অ্যাডভান্স ভাবে ডেটাগুলো চলে আসছে।
দেন চলে আসি ডেটা স্ট্রাকচার কয় প্রকার ও কি কি। আমরা তো দেখেছি প্রথমে ডেটা স্ট্রাকচার কি মেনলি দু প্রকার, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। দেন লিনিয়ার ডেটা স্ট্রাকচার দুটি শ্রেণীর নাম। এবার আমরা এখানে লিনিয়ার ডেটা স্ট্রাকচার হিসেবে দুটো বলা যায়, স্ট্যাটিক ডাইনামিক, কিন্তু সেরকমই নয়। এখানে আমরা অ্যারে লিঙ্ক এই জায়গাগুলো, যেটি স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারের উদাহরণ বলছে যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ডাইনামিকের ক্ষেত্রেও লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার অ্যারে কি ধরনের ডেটা স্ট্রাকচার? অ্যারে আমরা জানি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তারপরে চলে আসি লিঙ্ক লিস্ট এবং স্ট্যাক কি ধরনের ডেটা স্ট্রাকচার। লিঙ্ক লিস্ট আর স্ট্যাক কি, সে আমরা আগের এতে পেয়েছি যে লিঙ্ক লিস্ট স্ট্যাক কি ধরনের ডেটা স্ট্রাকচার, না সেটাও লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কিউ কি ধরনের ডেটা স্ট্রাকচার, এটাও সেই লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তারপরে চলে আসো, তাহলে এগুলো গেল কি যে 2 নম্বরের কোশ্চেন হিসেবে আমরা এগুলো দেখতে পারি। বা আরো আছে যে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের দুটি উদাহরণ দাও। আমরা ট্রি, গ্রাফ এগুলো বলেছি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তারপর ট্রি এবং গ্রাফ কি ধরনের ডেটা স্ট্রাকচার হতে পারে, যে ট্রি এবং গ্রাফ কি ধরনের ডেটা স্ট্রাকচার, আমরা জানি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তারপরে বলছে কি এখানে যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে, পড়েছি আমরা। দেন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের কয়টি প্রয়োগ উল্লেখ করো, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের দুটি উদাহরণ দাও। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের দুটি প্রয়োগ উল্লেখ করো। দেন লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের একটি পার্থক্য লেখো। তাহলে প্রথমে লাস্টেই আমরা পেয়ে যাবো নন লিনিয়ার লিনিয়ারের পার্থক্যগুলো। এটা সিরিয়ালি হয়, এটা সিরিয়ালি হয় না, সিকোয়েন্সিয়ালি হয় না। এখানে অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট ইউজ করা হয়, আর এখানে হচ্ছে তোমার ট্রি এবং গ্রাফ ইউজ করা হয়। এরপর দেখো 2 নম্বরের কোশ্চেন হিসেবে, না ডেটা স্ট্রাকচার ব্যবহারের 3টি সুবিধা উল্লেখ করো। বিভিন্ন প্রকার লিনিয়ার ডেটা স্ট্রাকচার নাম উল্লেখ করো। লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা দাও। লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের দুটি পার্থক্য লেখো, কি কি পার্থক্য হতে পারে। এবার 5 নম্বরের কোশ্চেন হিসেবে ডেটা স্ট্রাকচার কাকে বলে, ছকের সাহায্যে ডেটা স্ট্রাকচারের শ্রেণীবিভাগ করে দেখাও। এই যে জায়গাটা, যে ডেটা স্ট্রাকচার কাকে বলছি আমরা, তার সেটা ছকের সাহায্যে আমাকে দেখাতে হবে। এই দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। দেন উদাহরণ সহ লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বর্ণনা করা। উদাহরণ সহ আমরা লিনিয়ার এবং নন লিনিয়ার যে ডেটা স্ট্রাকচারটা সেটা আমরা কিভাবে ডিসকাস করব। দেন লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্থক্যগুলি উল্লেখ করো। তাহলে আমি লাস্টে পার্থক্যটাও বলে দিলাম। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু এখানে আমরা দেখতে পাবো। মানে দেখো পুরো প্রায় যতগুলো কোশ্চেন হয় সব কোশ্চেনই এখানে দেওয়া আছে। আরো আমি এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের পিডিএফ হিসেবে পাঠিয়ে দিতে পারি। তাহলে আপাতত আমরা একটা ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট পেলাম, যে আমরা কিভাবে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলো কিভাবে ভাগ করা হচ্ছে, ডেটা স্ট্রাকচারগুলো কিভাবে সর্টিং করা হচ্ছে, কিভাবে এডিট করা হচ্ছে, কিভাবে স্টোর হচ্ছে, ওই প্রসেসটা পুরোটা জানলাম। আমরা নেক্সট ক্লাসে যেটা আমরা এখানে বলছিলাম যে প্রয়োগগুলো, সার্চিং, সর্টিং, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমরা পরে আরো ভালোভাবে ডিসকাস করব। বুঝতে পারলে তো সবাই আজকের মতো যেগুলো বোঝালাম আজকের মতো সবাই বুঝতে পারলে? তাহলে আশা করছি ঠিকঠাকভাবে বোঝা গেছে। তবুও আমি নোটস প্রোভাইড করবো, ওগুলো একবার দেখে নেবে। তাহলে আজকের মতো এইখানে থাকলো, সবাই ভালোভাবে পড়াশোনা করবে। বাই।